শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মাসুম রাব্বি। রুচি চানাচুর অরিজিনাল মিক্স, চানাচুরের আসল স্বাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বাংলাদেশের পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন সম্পর্কে জানতে চেয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজিত নৈশভোজে তাদের সাক্ষাৎ হয়। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা জানান, আগামী বছরের ফেব্রুয়ারিতেই ভোট হবে বলে ট্রাম্পকে অবহিত করেছেন প্রধান উপদেষ্টা। এ সময় ট্রাম্পকে ঢাকা সফরের আমন্ত্রণও জানান অন্তর্বর্তী সরকার প্রধান। নৈশভোজে ট্রাম্প ছাড়াও ডক্টর ইউনূস, জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস সহ বেশ কয়েকজন বিশ্ব নেতার সাথে সাক্ষাৎ করেছেন। বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের আগামী নির্বাচন, গণতন্ত্রের পথে উত্তরণ, এই এবং নানা রকমের রিফর্মের যে কাজগুলো করছে সেই কাজগুলোর বিষয়ে ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয়। ডোনাল্ড ট্রাম্প জানতে চান নির্বাচন বিষয়ে এবং সেই নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, সেই বিষয়টিও প্রধান উপদেষ্টা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেন এবং ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। দর্শক, নিউ ইয়র্কে আছেন সহকর্মী মাহফুজ মিশু, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মিশু, জাতিসংঘ সফরের তৃতীয় দিনে টেকসই উন্নয়ন বিষয়ক দ্বিবার্ষিক সম্মেলনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে মূলত তিনি কি বলেছেন? প্রফেসর ইউনূস সেখানে একটি বৈশ্বিক দৃষ্টিভঙ্গি মাথায় রেখে কথা বলেছেন। তিনি বলেছেন টেকসই উন্নয়নের যে লক্ষ্যমাত্রা, অর্থাৎ এসডিজি যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে জাতিসংঘের পক্ষ থেকে এবং যেটিতে জাতিসংঘের সদস্যভুক্ত 153, 194টি দেশ সম্মত হয়েছে, সেটি বাস্তবায়নে একটি বড় সংকট হচ্ছে অর্থনৈতিক সংকট, অর্থাৎ টাকার সমস্যা। সেজন্য প্রফেসর ইউনূস হিসেব করে বিশ্ব নেতৃবৃন্দকে দেখিয়েছেন যে এজন্য প্রায় $4 ট্রিলিয়ন এখনো ঘাটতি রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে সেই ঘাটতিটি কোথা থেকে আসবে? প্রফেসর ইউনূস তার বক্তব্যে প্রমাণ করার চেষ্টা করেছেন যে সমস্ত বড় দেশগুলো, বিশেষ করে যারা অধিক পরিমাণ কার্বন নিঃসরণ করে, যাদের স্টেক বেশি এবং যারা শিল্পোন্নত, সেই দেশগুলোকে পৃথিবীর স্বার্থে, এমন না যে শুধু বাংলাদেশের মতো তুলনামূলকভাবে কম উন্নত দেশগুলোর জন্য এটি প্রযোজ্য, বরং সবার জন্যই এই অর্থটি প্রদান করতে হবে। তিনি সেই তাগিদটি দিয়েছেন, সেটির জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। প্রফেসর ইউনূস স্পষ্ট করে বলেছেন, দারিদ্র কারোর জন্য অভিশাপ হতে পারে না। তিনি উদাহরণ দিয়েছেন যে একজন কৃষক বা একজন শ্রমিক, তিনি যদি দরিদ্র ঘরে জন্ম নেন, এটা তার জন্য কোনোভাবে অভিশাপ বা এটা তার দুর্ভাগ্যের কোনো কারণ হতে পারে না, বরং তিনি যেন যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরিবেশ পরিস্থিতি পান এবং তিনি যদি তার জীবনটাকে গঠন করতে পারেন, এটা ব্যক্তি থেকে শুরু করে সমাজ কিংবা রাষ্ট্রের ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য। প্রফেসর ইউনূস সেই ঘটনাটি উল্লেখ করেছেন এবং সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে এই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা যদি অর্জন না করা যায়, তাহলে এর ফলে কিন্তু সারা পৃথিবী নানা ধরনের বিপর্যয়ের মুখে পড়বে, যার অনেক কিছু এখনই দৃশ্যমান হচ্ছে। রাব্বি। মিশু, আপনাকে ধন্যবাদ। নৌকা স্থগিত রেখে 115টি প্রতীকের তালিকার প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। তালিকায় নেই শাপলা প্রতীক, তবে পুনর্বহাল করা হয়েছে দাঁড়িপাল্লা প্রতীক। এদিকে নির্বাচন কমিশন অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দিলে শাপলা প্রতীকের জন্য রাজপথে লড়াই হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার শাপলাকে তালিকাভুক্ত করে প্রতীক হিসেবে বরাদ্দের জন্য ইসিতে আবেদন করেছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ইমেইলের মাধ্যমে পাঠানো সেই আবেদনে নির্বাচন পরিচালনা বিধিমালা 2008-এর বিধান সংশোধন করার আবেদন করা হয়েছিল, যেখানে শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তালিকাভুক্ত করে এনসিপিকে বরাদ্দ দেওয়ার আবেদন জানানো হয়। কিন্তু নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর ইমেইলের মাধ্যমে করা সেই আবেদন খুব বেশি সময় স্থায়ী হয়নি। রাতেই প্রতীকের তালিকার প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। প্রজ্ঞাপনে জানানো হয়, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার 1972-এর আর্টিকেল 94-এ প্রদত্ত ক্ষমতা বলে নির্বাচন পরিচালনা বিধিমালা 2008-এ এই সংশোধনী এনেছে কমিশন। তবে সংশোধনীতে নেই শাপলা প্রতীক। তালিকায় নৌকা স্থগিত রেখে দাঁড়িপাল্লা প্রতীক পুনর্বহাল করা হয়েছে, যেখানে 115টির মধ্যে নতুন যুক্ত হয়েছে 46টি প্রতীক।
এদিকে নির্বাচন কমিশন অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দিলে শাপলা প্রতীকের জন্য রাজপথে লড়াই হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি নেতা সার্জিস আলম। রাতে সিলেটে সাংগঠনিক সফরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন তিনি। পাশাপাশি অভিযোগ করেন একটি নির্দিষ্ট রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত নির্বাচন কমিশন। তারা যদি এরকম একটি অন্যায় তাদের সিদ্ধান্ত আমাদের উপরে চাপিয়ে দেয়, তাহলে আমরা আমাদের জায়গা থেকে রাজনৈতিক দল হিসেবে সেটা রাজনৈতিকভাবেই মোকাবেলা করব রাজপথ থেকে, জনগণের স্বার্থে। এবং আগামীতে জনগণের যে কোনো নির্বাচন বলি বা এই রিলেটেড যে কোনো বিষয়ে ফাইট দেওয়ার জন্য আমাদের এই সমমনা যে আমাদের দলগুলো রয়েছে, ব্যক্তি আমরা যারা রয়েছে, আমাদের একত্রিত হওয়া খুব বেশি প্রয়োজন। আরও জানান, গণ অধিকার পরিষদের সাথে একীভূত হওয়ার বিষয়ে আলোচনা ইতিবাচক হলেও এখনও সিদ্ধান্ত হয়নি। এবি পার্টি সহ বাংলাদেশপন্থী অন্য রাজনৈতিক দলের সাথেও আলোচনা চলছে বলে জানান তিনি। জনগণের যে কোনো নির্বাচন। অলোক হাসান, যমুনা নিউজ। ফাইট দেওয়ার জন্য পোড়াইতে বলছি কি আর আগুন দিছে কই? সাবেক মেয়র ফজলে নূর তাপস ও শেখ হাসিনার কথোপকথনের অডিও ক্লিপে শোনা যায় এমন কথা। প্রসিকিউশনের দাবি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দেওয়ার নকশা করছিলেন ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। পরে এর দায় চাপানো হয় সাধারণ ছাত্র জনতার উপর। বুধবার বেলা 1টার দিকে শুরু হয় শেখ হাসিনার বিরুদ্ধে বিশেষ তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ। জবানবন্দিতে বিশেষ প্রসিকিউটর জানান, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি থেকে 69টি কল রেকর্ড এবং 3টি নম্বরের সিডিআর সংগ্রহ করেছেন তিনি। আদালতে শোনানো হয় শেখ হাসিনার সঙ্গে ফজলে নূর তাপস, মাকসুদ কামাল ও হাসানুল হক ইনুর কথোপকথনের অডিও ক্লিপ। উঠে আসে লিথল ওয়েপন ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি বোম্বিং করা সহ নানা বিষয়। জুলাই আন্দোলনে আগুনে ক্ষতিগ্রস্ত হয় সেতু ভবন, মেট্রো রেল সহ বিভিন্ন সরকারি স্থাপনা। তবে শেখ হাসিনার সঙ্গে মেয়র তাপসের এক ফোনালাপে পরিষ্কার হয় এর পেছনে ছিল আত্মঘাতী চক্রান্ত। নিউ ইয়র্কে আওয়ামী লীগের সমর্থকদের ডিম ছোড়ার মতো অপকর্ম তাদের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আল ডটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের দোসরদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে দেশবাসীকে পতিত স্বৈরাচারের ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকার তাগিদও দেন বিএনপি নেতারা। বুধবার সকালে পিরোজপুর জেলা বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সচেষ্ট হলে নিউ ইয়র্কে এমন কাণ্ড করার সাহস পেত না ফ্যাসিবাদের দোসররা। দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের এক অনুষ্ঠানে যোগ দেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে দেশ থেকে পালানো আওয়ামী লীগ সমর্থকদের ডিম ছোড়ার মতো অপকর্ম কেবল তাদের ভবিষ্যৎকেই আরো অনিশ্চিত করবে। ওনাদের সমর্থকরা তো এই সমস্ত এই ধরনের কাজের বাইরে তার কিছু করার নাই। আপাতত গণতন্ত্রে বিশ্বাস করে না, দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে এগুলো তো আরো ধ্বংসাত্মক। এগুলো তাদের ভবিষ্যৎকে আরো অনুষ্ঠিত করে। আপনারা কেন দক্ষতার সাথে, দ্রুততার সাথে, ক্ষিপ্র গতিতে পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না বলেই আজকে বিভিন্ন জায়গায় দোসরদের প্রেতাত্মারা তারা নামার সুযোগ পাচ্ছে। আগামী সরকার গঠনের জন্য বিএনপিকে সবচেয়ে যোগ্য মনে করছে ভোটাররা। দলটিকে ভোট দিতে চায় 41.3% ভোটার, আর জামায়াতের প্রতি সমর্থন 30.3%। তবে ভোটে পিছিয়ে থাকলেও জামায়াতের স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে সন্তুষ্ট ভোটাররা, এমন তথ্য উঠে এসেছে বেসরকারি পরামর্শক সংস্থা ইনোভেশন কনসাল্টিং এর জরিপে। রাজধানীর আগারগাঁও আর্কাইভ মিলনায়তনে দ্বিতীয় ধাপের এই জরিপের প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। স্তরভিত্তিক দৈব চয়নে 10,413 জন ভোটারের ওপর এই জরিপ চালানো হয়েছে। এতে ভবিষ্যৎ সরকারের কাছে প্রত্যাশা, নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ, স্থানীয় রাজনৈতিক কার্যক্রমের সন্তুষ্টি সহ 7টি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। সাংবাদিকদের ওয়েজ বোর্ড শ্রম মন্ত্রণালয়ের অধীনে চান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি জানান, মালিক পক্ষের সদিচ্ছার অভাবে এতদিন ওয়েজ বোর্ড বাস্তবায়ন সম্ভব হয়নি। সাংবাদিক নেতারা যে কোনো মূল্যে এর বাস্তবায়ন চান। বিকালে তথ্য ভবনে সংবাদপত্র মজুরি বোর্ড গঠন এবং সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া সংক্রান্ত
আলোচনায় কথা উঠে আসে। আলোচনায় সাংবাদিক সংগঠনের নেতা, তথ্য মন্ত্রণালয় ও শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধি ও বাসস অংশ নেয়, তবে ছিলেন না মালিক পক্ষের কোনো প্রতিনিধি। আলোচনায় উঠে আসে সাংবাদিকদের ওয়েজ বোর্ড, নিরাপত্তা, মামলা, জরিমানা সহ নানা বিষয়। সাংবাদিকদের কাছে পরে, যে কারণে শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধির বিষয়টা ওই আইনের নাই। সাংবাদিকতার মতো একটা মহৎ পেশাকে যদি আমরা শ্রমিক বানিয়ে ফেলি এবং তাদেরকে ওই হিসেবে ফেলি, তাহলে তো অন্যরকম কেমন একটা হয়ে যাবে। এগুলো সব কমে যাবে যে আপনি যাকে একটা ভালো লাইফ দেন। মূল জিনিস হচ্ছে যে সদিচ্ছাটা থাকা, যে আমরা এটা চাচ্ছি কিনা। আর এটা হাই টাইম ছিল এবং আছে এখনো, আরো যেহেতু কিছুদিন বাকি আছে, কয়েক মাস আছে, যে এটা করে ফেলে। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত আরো 5 জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 668 জন রোগী। মৃতদের মধ্যে 5 জনই ঢাকার, 2 জন ঢাকা উত্তর সিটিতে এবং 3 জন দক্ষিণ সিটির। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এবছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 43,841 জনে। গত 24 ঘন্টায় আক্রান্তদের নিয়ে সেপ্টেম্বর মাসে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 12,365 জন, যা এবছরের সর্বোচ্চ। এর আগে জুলাই মাসে 10,684 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি 65 জনের মৃত্যু হলো সেপ্টেম্বর মাসে। এর আগে জুলাই মাসে 41 জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে। 56,000 স্কয়ার মাইল জুড়ে শীর্ষক মোবাইল হেলথ কেয়ার প্রোগ্রাম চালু করছে স্কয়ার গ্রুপ। প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর জন্ম শতবার্ষিকী স্মরণে স্কয়ার গ্রুপের এই হেলথ কেয়ার উদ্যোগ চালু হবে। বুধবার রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এই উদ্যোগের ঘোষণা দেওয়া হয়। 25 সেপ্টেম্বর রাজধানীর কাকরাইলের সেন্ট মেরিজ ক্যাথেড্রালে এটির উদ্বোধন করবেন তার ছেলে এবং মেয়েরা এবং গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। মোবাইল হেলথ কেয়ারের মাধ্যমে চিকিৎসক, ওষুধ ও ডায়াগনস্টিক সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে চান বলে জানান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ম্যানেজিং ডিরেক্টর তপন চৌধুরী। বলেন, স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ও কমিউনিটির সমন্বয়ে উদ্যোগটি পরিচালিত হবে যেন এর কার্যকারিতা ও স্থায়িত্ব দীর্ঘমেয়াদী হয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নারী নেত্রীদের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। এ সময় তার সাথে ছিলেন হাইকমিশনের অভ্যন্তরীণ রাজনীতি প্রধান কেট ওয়ার্ড এবং সামাজিক উন্নয়ন পরামর্শক তাহেরা জাবিন। এনসিপির প্রতিনিধি দলে ছিলেন ডক্টর তাজনুভা জাবিন, মনিরা শারমিন, নুসরাত তাবাসুম, ডক্টর মাহমুদা মিতু, সাদিয়া ফারজানা, হুমায়রা নূর এবং তানহা শান্তা। এনসিপি আন্তর্জাতিক সম্পর্ক সেলের ডেপুটি লিড আলাউদ্দিন মোহাম্মদও বৈঠকে অংশ নেন। আলোচনায় উঠে আসে বাংলাদেশের নারীরা কিভাবে গণতান্ত্রিক উত্তরণ ও রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ায় ভূমিকা রাখছেন। এনসিপির নারী নেত্রীরা তাদের প্রেরণা ও তৃণমূল পর্যায়ে সংগঠনের অভিজ্ঞতা তুলে ধরেন। 3 দিন ধরে নিখোঁজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তুরাগ থানার সাবেক কমিটির যুগ্ম আহ্বায়ক কে এম মামুনুর রশিদ মামুন। দ্রুত তাকে খুঁজে বের করে দোষীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টির যুবশক্তি উইং। নিখোঁজের পরিবারের বরাত দিয়ে যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মাহাতাব বাঁধন জানান, গত রোববার সকালে পাঞ্জাবি পায়জামা পরে বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেননি মামুন। এ ঘটনায় স্থানীয় থানায় ডায়েরি করা হয়েছে। র্যাব, পিবিআই, কাউন্টার টেরোরিজম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে তার পরিবার ও যুবশক্তি নেতারা তারা বলেন, এ ঘটনায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সম্পৃক্তরা গভীর উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছে। যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে তাদের যে কোনো সময় আসলে বিভিন্ন দেশি কিংবা বিদেশি মহল এটিকে আমাদেরকে অপহরণ কিংবা হত্যার চেষ্টা করতে পারে এবং গত 3 দিন ধরে আমাদের সহযোদ্ধা আমাদের ভাইকে খুঁজে না পাওয়া একটি অ্যালার্মিং, আমাদের জন্য মনে হয় একটি অ্যালার্মিং ব্যাপার, যে আমরাও যে কোনো সময় আমাদেরও জীবনের নিরাপত্তা নিয়ে আমরাও শঙ্কিত। প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগে যৌক্তিকতা ও বাস্তবতা বিষয়ে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে অনুষ্ঠিত সেমিনারে বক্তারা বলেন, এদেশের জনগণের 90% মুসলিম। তাদের করের টাকায় ধর্মীয় শিক্ষা না দিয়ে সঙ্গীতের জন্য শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত অগ্রহণযোগ্য। সরকারের এমন সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাবে বলেও মন্তব্য করেন বক্তারা। এ সময় ধর্মীয় শিক্ষা বাস্তবায়নে অচিরেই দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়ার দাবিও জানান তারা। আয়োজনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিয়া মোহাম্মদ নুরুল হকের উপস্থিতি প্রবন্ধ উপস্থাপন করেন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ার অধ্যাপক ডক্টর আ.ব.ম সাইফুল ইসলাম সিদ্দিকী। সাতক্ষীরা সীমান্তে নারী শিশুসহ বিজিবির কাছে 10 বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারতের হাকিমপুর চেকপোস্টে বাংলাদেশি এই নাগরিকদের আটক করে বিএসএফ বলে জানিয়েছে বিজিবি। পরে এ বিষয়ে বিএসএফ এর আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও সাতক্ষীরার তলুইগাছা বিওপি কমান্ডার আবুল কাশেম পতাকা বৈঠক করেন। তারপর বুধবার রাতে সাতক্ষীরা থানায় তাদের হস্তান্তর করে বিজিবি। আটককৃত 10 জন সাতক্ষীরা, খুলনা ও গাইবান্ধা জেলার বাসিন্দা। সাতক্ষীরা সদর থানার ওসি সামিনুল হক জানান, পরিচয় যাচাই বাছাই শেষে 10 জনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ছিল সব খবরের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।